পানামার বিপক্ষে বড় একটা জয়ের মধ্য দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হলো। এই জয়টা অবশ্যই আমাদের জন্য দরকারি ছিল। আমি বলবো না যে আহামরি কিছু করে ফেলছি, আমরা একটা জয় পাইছি মানে অনেক বেশি হাইপ তুলতে হবে, ব্যাপারটা এরকম না। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য এই জয়টা বেশ গুরুত্ব বহন করে। যেমন ধরেন ভিনিসিয়াসের একটা গোল পাওয়া, আমাদের নতুন যে ফুটবলার যারা সাব হিসাবে নামলো তাদের কিছু গোল পাওয়া, পাকেতা গোল পাইলো, ইগর থিয়াগো গোল পেলো, রায়ান একটা গোল পেলো, এই যে আমাদের মোরালি একটা বুস্ট আপ দেওয়া, এইটা কিন্তু এই জয়ের মাধ্যমে আমরা পেয়ে গেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব ল্যাকিংস দেখা গেছে, আহ, যেখান থেকে আমাদের অনেক বেশি উন্নতি করা দরকার। কার্লো আনচেলত্তি ডেফিনেটলি এই জায়গাগুলোতে কাজ করার মতো সুযোগ পাবেন। তো যদি আমি ম্যাচটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি, আমরা ম্যাচটা শুরু করছিলাম যে ফরমেশনে, ম্যাচটা ওই একই ধরনের ফরমেশন দিয়েই শেষ করছে, সেটা ছিল অনেকটাই 4-2-3-1 দেখতে, কিন্তু ইনিশিয়ালি এইটা 4-2-4 ছিল যখন আমরা পায়ে বল পাচ্ছিলাম, আবার যখন আমরা বল হারাচ্ছিলাম তখন ওইটা ব্রেকডাউন হয়ে 4-4-2, আবার কখনো 4-1-4-1 এরকম সিচুয়েশন দাঁড়ানোর ট্রাই করা হয়েছে। এবং কার্লো আনচেলত্তি বিশ্বকাপেও ঠিক এইরকম ফরমেশনেই খেলাবেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। এবং আজকে আমরা দেখছি আহ, একটা পিভট নিয়ে খেলতে, মানে ক্যাসিমিরোকে একাই অনেকটাই সিঙ্গেল পিভটের রোলটা প্লে করতে দেখছি, যেখানে আমাদের ব্রুনো গিমারেস নর্মালি ওকে হেল্প করে। আজকে অনেকটাই দেখা গেছে প্লে মেকিং জোনটাতে ব্রুনো গিমারেসকে এক্সট্রা খেলানো হয়েছে। মানে আমরা যখন কোনো ছোট দলের বিপক্ষে খেলবো তখন আমরা সিঙ্গেল পিভটে খেলবো, তখন হয়তো আমরা ডাবল পিভটে যাব না। এখন এই ম্যাচে আমাদের পারফরমেন্স দুইটা হাফে পুরোপুরি ডিফারেন্ট ছিল। ফার্স্ট হাফটা যদি দেখেন, আমাদের মেজরিটি ছিল যারা ওয়ার্ল্ড কাপে স্টার্ট করতে যাইতেছে। কার্লো আনচেলত্তি নিজেই বলছেন এখানে প্রায় 8-9 জন ফুটবলার ছিল যারা ওয়ার্ল্ড কাপে স্টার্ট করবে। কিন্তু ভিনিসিয়াস শুরুতেই যেভাবে গোলটা বের করলো, ওই জায়গা থেকে আমাদের যে একটা রিদম তৈরি হচ্ছিল, যেখান থেকে আমরা ম্যাচটাকে একেবারে ফার্স্ট হাফে কিল করে ফেলতে পারতাম, সেই জিনিসটা আর আমরা করতে পারি নাই। কেন করতে পারি নাই? বিকজ আমাদের টিম কম্বিনেশনটা একেবারে বাজে ছিল। মানে আমাদের কাছে ওই হাঙ্গারটাই ছিল না। প্রথম মিনিটে গোল পেয়ে গেছি, এইটাকে আমরা যে ক্যারি করব, সেটা ক্যারি করার মতো হাঙ্গার ছিলই না। বিশেষ করে প্লেয়ারদের ভিতরে তেমন একটা টিম কম্বিনেশনের ছিটে ফোটাও দেখা যায় না, যদিও আমরা পরবর্তীতে লিড নিছি, মাঝখান দিয়ে আবার একটা গোলও কনসিড করছি। এবং এই যে গোল কনসিড করার বিষয়টা, যখনই আমাদের অপোনেন্ট কাউন্টার অ্যাটাক করতেছিল তখনই দেখা যাচ্ছিল যে আমাদের ডিফেন্স পুরোপুরি কলাপস করতেছে। মানে টিম কম্বিনেশন নাই ঠিক আছে, কিন্তু আপনার মিডফিল্ড থেকেও সেইভাবে আমরা কোনো ধরনের বলয় তৈরি করতে পারি নাই। সিঙ্গেল পিভট সেইভাবে কাজ করতে ছিল না। এইখানে ব্রুনো গিমারেসকে হয়তো আমরা আরো বেশি ডিপে খেলাইতে পারতাম, কজ ব্রুনো গিমারেস যখন ওই প্লে মেকিং রোলটাতে যাচ্ছিল তখন আমাদের ডিফেন্স আরো বেশি কলাপস করতেছিল। মানে ও একটু অ্যাডভান্স 8 পজিশনে চলে যাচ্ছিল, যেটা আমাদের প্রয়োজন ছিল না আমার কাছে যেটা মনে হয়েছে। তো ওই যে টিম কম্বিনেশনের অভাব, মার্কুনেস এবং মাগালেসের অভাবটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। সান্দ্রোকে দিয়েও সেইভাবে আমরা খুব একটা ভালো পারফরমেন্স দেখি নাই। আহ, ওর জায়গা থেকে বেশ কয়েকবার বল বের হয়ে যাচ্ছিল, যেখান থেকে হয়তো অ্যালিসন সেভ না দিলে আমরা ফার্স্ট হাফটা লিড নিয়ে শেষ করতে পারতাম না। এবং সেকেন্ড হাফটা যখন আমরা শুরু করলাম, পুরোপুরি চেঞ্জ করা হলো দলের ভিতরে, এবং শুরুর দিকে 2-4 মিনিট মনে হচ্ছিল যে এই দলটা সেই কি, কিন্তু ওই যে ফার্স্ট হাফের যে প্লেয়াররা যারা মোটামুটি নিশ্চিত, তাদের ভিতরে কোনো হাঙ্গার ছিল না যে আমার গোল করতে হবে, কিছু করতে হবে। হয়তোবা তারা একটু সেফ ফুটবল খেলতে চাচ্ছিল, এটাকে খুব একটা আমি দোষ দিব না, বাট স্টিল যে ওই হাঙ্গারের বিষয়টা, টিম কম্বিনেশনটা গুছিয়ে নেওয়ার যে একটা বিষয়, সেইটা তাদের ভিতরে মিসিং থাকলেও সেকেন্ড হাফে যারা নামছে এরা আর কি মনে হয় আমার কাছে মনে হচ্ছিল যে এরা কার্লো আনচেলত্তিকে বুঝাইতেছে, ভাই আমি 11 ডিজার্ভ করি, বা আমাকে যখন সাব করবো একটু আগে ভাগে সাব করো। ওই যে একটা টেন্ডেন্সি নিয়ে তারা খেলছে, ওই জায়গা থেকে দেখেন আমাদের সেকেন্ড হাফেও ওই রকম মোটামুটি মিডফিল্ড ভাঙছে, আমাদের ডিফেন্স কলাপস করছে, আমরা গোল খাইছি, কিন্তু যে জিনিসটা কাভার আপ করে দিছে সেটা হলো যে দলের সবাই
অ্যাটাকে যখন যাচ্ছিল ওইটাকে গোলে কনভার্ট করতেছিল। যখন আপনি 3-4টা গোল দিবেন তখন একটা গোল খাইলে আপনার কাছে সে মানে ওই টিম কম্বিনেশন হাবিজাবি ওই জিনিসগুলো অতটা কনসার্নের জায়গা তৈরি করবে না। কিন্তু ব্রাজিল যখন বেশ লম্বা একটা সময় ধরে ফার্স্ট হাফে লেভেল আপের ভিতর দিয়েছিল তখন আমাদের ভিতরে একটা মানে এমনিতেই দলের মোরালিটি ডাউন হয়ে যায়। সো এই জায়গাটা নিয়ে আমাদের হয়তো ফার্স্ট হাফে যারা খেললো তাদেরকে নিয়ে কার্লো আনচেলত্তির কাজ করা উচিত। সেকেন্ড হাফে আবার আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলছি, যদিও ওইটা বলবো না যে 4টা গোল করছি মানে আমরা একদম আপ টু দ্য মার্ক হয়ে গেছে, বাট স্টিল আমরা ভালো খেলছি। এখন প্লেয়ারদের দিকে যদি খেয়াল করি দেখেন আমাদের অ্যালিসন এবং এডারসন দুইজনই মোটামুটি এভারেজ ফুটবল খেলছে, বলবো না যে খুব ভালো করছে আবার খুব খারাপ করছে, কারণ 2টা গোল হজম করছি আবার ওরা কিছু ভালো সেভ হতেছে। এই সেভ গুলা না দিলে বিশেষ করে অ্যালিসন শুরুর দিকে যদি সেভ গুলা না দিত, অ্যাটলিস্ট 2টা খুব ভালো সেভ দিছে, ওইখান থেকে একটা গোল হয়ে গেলে ঝামেলা হয়ে যেত। ও যেটা গোল খাইছে ওইটাকে আমি খুব একটা বড় দোষের কিছু দেখি না। ও তো অত বড় একটা রিফ্লেকশন থেকে এইটা আসলে ওই কভার আপ করা যায় না, রিস্ক করতেই পারে না, ও সর্বোচ্চটুকু চেষ্টা করছে। এরপরে 2টা সিবি যারা স্টার্ট করছে, ব্রেমার ছিল অন অ্যান্ড অফ, মানে চলে এই টাইপের একটা পারফরমেন্স করছে। লিও পেরেরাকে পুরো ম্যাচটাতেই কার্লো আনচেলত্তি খেলাইছে। লিও পেরেরাকে যথেষ্ট সেই কি মনে হয়েছে, আমি আগের 2টা ম্যাচে ওকে দেখে খুব একটা আস্থা পাই নাই, এই ম্যাচটাতেও শুরু থেকেই যথেষ্ট সেই কি ছিল। পরবর্তীতে দানিলো নামলো, দানিলো তো মানে মন্দের ভালো ফুটবল খেলছে, কোনোভাবে ম্যাচটা শেষ করছে। এরপরে ফুলব্যাক পজিশনে যদি যাই, আমি রাইট ফুলব্যাকের 2জনের পারফরমেন্স দেখেই খুশি। আমি ইভানেজের পারফরমেন্স দেখে যথেষ্ট খুশি, ও একটা সিবি স্টিল বল বাইর করতে পারতেছে ফুল যারা উইং এ খেলতেছে তাদের জন্য। সো এইটা আমার জন্য খুব ভালো লাগতেছিল এবং ডিফেন্সিভ ওয়ার্কটাও ভালো ছিল। আবার ওয়েসলি তো ফার্স্ট হাফটা আমার মনে হচ্ছিল রাইট উইং পুরো একাই ও কভার আপ করতেছে। লুইস এনরিক সেইভাবে নিজেকে মেলে ধরতে না পারার কারণে ওয়েসলির অনেক বেশি ওভারল্যাপ করতে হয়েছে, এবং ডিফেন্সিভ ওয়ার্কটাও যে খুব একটা মন্দ করছে সেটা না। আমাদের ওয়ার্ল্ড কাপে যে ওয়েসলি স্টার্ট করতে যাইতেছে এটা নিয়েও আর মনে হয় না কোনো ডাউট থাকবে এই ম্যাচটার পরে। অন্যদিকে যে অপর সাইডে যে 2জন ফুলব্যাক খেলছে, সান্দ্রোকে যেটা বললাম, সান্দ্রো ডিফেন্সিভ ওয়ার্ক টুকটাক ভালো ছিল, কিন্তু ওর জায়গা থেকে বল বাইরে হচ্ছিল, ও এরর করতেছিল। এইগুলা কিন্তু ওয়ার্ল্ড কাপে করা চলবে না। এইগুলো আপনি যদি বড় দলগুলোর বিপক্ষে করেন তারা আপনাকে ছেড়ে কথা বলবে না। আর বল তো বের করতেই পারতেছিল না, ভিনিসিয়াসের জন্য কোনো বলই বের করতে পারছিল না, এই ব্যাক পাস দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছিল। সো সান্দ্রোর ওই যে অ্যাটাকিং জোনে অফেন্সিভ যে ওয়ার্ক একেবারে জিরো, এইটা কিন্তু আমাদের জন্য বড় একটা ঝামেলা সৃষ্টি করতে পারে বড় দলগুলোর বিপক্ষে। অন্যদিকে ডগলাস সান্তোস আবার অফেন্সিভ ওয়ার্কটা খুব ভালো করছে, ও আবার ডিফেন্সিভ ওয়ার্কে গিয়ে লেকিংস করছে। যেমন আমরা সেকেন্ড গোলটা যেটা খাইছি ওইটার বিল্ড আপ যখন হচ্ছিল ওইখানে সান্তোসের ওইটা অবশ্যই ক্লিয়ার করা উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি। এরপর আসেন আমরা যদি মিডফিল্ড পজিশনে যাই, মিডফিল্ড পজিশনে যেটা বললাম ক্যাসিমিরো খুব ভালো করছে। ক্যাসিমিরো অ্যাজ ইউজুয়াল ভালো খেলে এবং ও মিডফিল্ডটা থেকে বলগুলোকে বের করতে দিচ্ছিল না, সিঙ্গেল পিভট খেলেও অনেক বেশি এনার্জেটিক পারফরমেন্স করছে। আবার ওর জায়গাতে এসে ফেভিনহো ভালো কিছু ট্যাকেল করছে, গুরুত্বপূর্ণ কিছু ট্যাকেল করছে, বাট স্টিল ক্যাসিমিরোর মতো আসলে ফেভিনহো না, ফেভিনহো সাফ হিসাবে চলে এরকম। এরপরে দানিলো আর পাকেতা নামলো, আর আমাদের ব্রুনো গিমারেস খেলছে। আচ্ছা, ব্রুনো গিমারেসের যে বিষয়টা, এই ম্যাচটাতে ওর রোলটা চেঞ্জ হয়ে গেছিল এবং ও একেবারে বাজে খেলছে। ব্রুনো গিমারেসের এই ম্যাচটাতে আমি ওর কাছ থেকে নর্মালি যেটা খুঁজি সেটা হয়তো বা কার্লো আনচেলত্তি মোস্ট প্রবাবলি ওকে রোলটা এইভাবেই দিচ্ছিলেন, বিকজ ইনজুরি থেকে ফিরে আসছে, খুব একটা রাফ ট্যাকেলের জন্য যাইতে হয় নাই, বা কার্লো আনচেলত্তির ইনস্ট্রাকশন হয়তো বা এরকম ছিল, যার কারণে ব্রুনো গিমারেসকে আমি এই ম্যাচটাতে খুঁজেই পাই নাই। পরবর্তীতে দানিলো এবং পাকেতা নামলো, 2জনই ভালো খেলছে, বিশেষ করে পাকেতা দুর্দান্ত পারফরমেন্স করছে, খুবই ভালো। মানে ও যখন মাঠে নামলো আমাদের কাছে মনে হচ্ছিল যে মিডফিল্ডে একটা প্রাণ ফিরে আসছে, মিডফিল্ডের ভিতরে কন্ট্রোল আসছে, ক্রিয়েটিভিটি আসছে, ও বেশ কয়েকটা বল বাইর করছে।
ওই যে আমরা ক্রিয়েটিভিটির একটা অভাব খুঁজতেছিলাম, মানে মনে হচ্ছিল যে এই জায়গাতে ক্রিয়েটিভিটি নাই, সেইটা পূরণ করতে পারছে, যেটা আমরা আহ, রাফিনহার কাছ থেকে কিন্তু সেইভাবে দেখি নাই। আহ, এবং রাফিনহা এই ম্যাচটাতে একেবারে বাজে পারফরমেন্স করছে। বেশ কয়েকটা চান্স পাইছে যেখান থেকে ওর গোল করা উচিত ছিল, এবং যখন রান মেক করতেছিল তখন ও খুব একটা প্রমিজিং মনে হয় নাই। সো রাফিনা ইনজুরি থেকে ফিরে আসছে, ওই ব্রুনো গিমারেজের মতো অবস্থা, যেটা হয়তো বা একটা বড় ইফেক্ট ফেলছে। কুনহা কুনহা একেবারেই বাজে ম্যাচ খেলছে। যদিও ওর রোলটা কিন্তু আমাদের কাছে মনে হইতে পারে ফলস নাইন, বাট স্টিল ও কিন্তু বলগুলাকে বিল্ড আপ করার জন্য অনেক বেশি নিচে নামতে ছিল ভিনিসিয়াস এবং রাফিনহাকে স্পেস ক্রিয়েট করে দেওয়ার জন্য, যেটা হয়তো ওর পারফরমেন্সটাকে একটু মলিন করে দিছে। বাট ওর জায়গাতে নেমে পরে ইগর থিয়াগো প্রেস করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে, এই এই জিনিসগুলো কিন্তু কুনহা করতে পারে নাই। সো কুনহা শুড বি বেটার। এর পরবর্তীতে লুইস হ্যান্ড্রিক নিয়ে কথা বলতে গেলে এইটাই যে যখন লুইস হ্যান্ড্রিক দেখে যে অপোনেন্টের প্লেয়াররা একটু দুর্বল হয়ে গেছে, তখন আমার কাছে মনে হয় লুইস হ্যান্ড্রিক হয়তো বা সাব হিসেবে নেমে অনেক বেশি কার্যকর হইতে পারে। কিন্তু একদম ফ্রেশারদের বিপক্ষে ওর মনে হয় পারফরমেন্সটা একটু ডাউন হয়ে যায়। সো এই দিকে হয়তো আমাদের একটু নজর রাখা উচিত যে লুইস হ্যান্ড্রিক স্টার্ট করতে গেলে ঝামেলা করে ফেলে। আর এরপরে তো মোটামুটি ভিনিসিয়াসকে নিয়ে কথা বলতে হয়। ভিনিসিয়াস এই ম্যাচটাতে একবারে টপ ক্লাস পারফরমেন্স করছে, গোল করলো, শুরুর দিকে মোমেন্টাম সেট করে দিছে। ক্যাসেমিরোর জন্য যে অ্যাসিস্টটা করছে সেটাও যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে এই অ্যাসিস্টটা বাইর করতে হয়েছে। ও জানতো যে আমি এখান থেকে গোল, মানে অন টার্গেট শট নিলে গোলটা হবে না। সো এখানে ওর ডিফেন্ডারদের বোকা বানানোর ট্রাই করছে, তারপরে অ্যাসিস্টটা বাইর করছে। ব্রিলিয়ান্ট। ভিনিসিয়াস, এইরকম ভিনিসিয়াসকে আমরা চাই যে ম্যাচের মোমেন্টাম শিফট করে দেবে ব্রাজিলের পক্ষে। এরপর সাব হিসাবে যারা নামলো অ্যাটাকিং জোনে, এন্ড্রিক ট্রাই করছে, এবং এন্ড্রিক একটা গোল পেয়ে গেলে এই ম্যাচটা আমার জন্য একেবারে মানে ওই সাব প্লেয়ারদের জন্য একেবারে ফুলফিল হয়ে যেত। রায়ান গোল পাইছে, ভালো কিছু রান মেক করছে, এই গোলটা ওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সব থেকে ভালো যে খেলছে সেটা হলো যে ইগর থিয়াগো। আপনার কাছে অনেক বেশি বল পাইছে, চান্স ক্রিয়েট করছে, অনেক অ্যাসিস্ট করে ফেলছে, নাথিং। ফ্যাক্ট হলো ও হলো বলটার জন্য জান প্রাণ দিয়ে খেলছে। এবং এই ম্যাচটাতে ব্রাজিলের সব থেকে পজিটিভ পয়েন্ট হলো ব্রাজিল বল হারানোর সাথে সাথে ওইটা রিকভারি করতে চাইছে, প্রত্যেকটা প্লেয়ার প্রেসিং করছে। এই প্রেসিংটা ব্রাজিল, যখন আপনি দুইটা মিডফিল্ডার নিয়ে খেলবেন আপনাকে অবশ্যই প্রেস করতে হবে, এবং ব্রাজিল ওই চ্যালেঞ্জটা নিছে যে আমরা প্রেস করব। এবং এইসব প্রেস করার ক্ষেত্রে ইগর থিয়াগো ছিল একেবারে টপ ক্লাস। মিডফিল্ডার দানিলো একটা গোল পাইছে, বাট ওই গোল পর্যন্তই। এছাড়া আমার কাছে মনে হয় না যে অনেক কিছু করছে বা অনেক ভালো কিছু করছে। সো ওভারঅল যদি চিন্তা করেন, আমাদের এই দলটার ভিতরে টিম কম্বিনেশন এবং ডিফেন্স, এই দুইটা জায়গাতে আমরা একেবারে ভুল করছি বা একেবারে চোখের সামনে দেখা গেছে। সেই আরেকটা যে বিষয় সেটা হলো যে আমাদের মিডফিল্ড ফাঁকা হয়ে যাইতেছে। এইদিকে কার্লো আনচেলত্তির আরো বেশি মনোযোগী হওয়া উচিত। আর যে জিনিসটা আমাদের জন্য পজিটিভ ছিল, এই যে নতুন প্লেয়াররা গোল পেয়ে গেল, পাকেতার একটা ক্রিয়েটিভ পারফরমেন্স আমরা দেখলাম, ক্যাসিমিরো আবারও দলটাকে নেতৃত্ব দিল। এই জিনিসগুলো আমাদের জন্য ভালো ছিল। আমরা প্রেস করছি, আমরা পুরো ম্যাচটাতে প্রেস করছি, এইটা আমাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট ছিল। সো অবশ্যই আপনি অনেক বেশি খুশি হইতে পারবেন না এই পারফরমেন্স থেকে, কিন্তু অবশ্যই চাইলে কিছু ভালো দিক আমার দল থেকে আমি পাইতে পারি, যেটা হয়তো আমাদের ওয়ার্ল্ড কাপে হেল্প করতে পারে। এবং মিশরের বিপক্ষে আমরা এই যে ছোটখাটো ভুলগুলো করছি, যে লেকিংস গুলো ছিল, মার্কুনিস এবং মাগালেস মোস্ট প্রবাবলি তখন চলে আসবে, তখন তাদেরকে নেওয়ার পরে আমাদের লেকিংস গুলো কাটায় উঠতে পারি কিনা সেগুলোই অবশ্যই আমাদের দেখতে হবে। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।